কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আজ নারী দিবস এবং সেই নারী দিবসের আগে আমরা দেখতে পেলাম রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের শাসক দল তথা রাজ্য সরকারের নারীর প্রতি কতটা সম্মান রয়েছে তাই নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে। এবং অন্যদিকে যে নারী নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি হয়েছে বলে এই মুহূর্তে প্রধান বিরোধী দল বিজেপির অভিযোগ, সেই সন্দেশখালীর প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান এই মুহূর্তে সিবিআই হেফাজতে। একদিকে যেমন আমরা দেখতে পেলাম আজ সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে, ওই এলাকায় যেখানে যেখানে ইডির তদন্তকারী আধিকারিকদের উপর হামলা হয়েছিল সেই সমস্ত এলাকায় তদন্ত অভিযান চালালেন। ইডি যে বাড়ি সিল করে দিয়ে গিয়েছিল সেই বাড়ির তালা ভেঙে তদন্তকারী আধিকারিকরা ঢোকেন, ভেতরে প্রবেশ করে তারা খতিয়ে দেখেন জিনিসপত্র। এবং তার পাশাপাশি যেখানে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন সেখানেও তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করেন। স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কথা বলে ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে। শেখ শাহজাহান ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বাড়িতেও যান, তাদের সঙ্গে কথা বলেছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। এবং এরই মধ্যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি যে সভা করার জন্য সন্দেশখালীতে সভা করার জন্য তিনি যে যখন আবেদন জানিয়েছিলেন, প্রশাসন তাকে অনুমতি দেয়নি, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। তারপর সন্দেশখালীর ন্যাজাট থানা এলাকায় সেখানে তিনি জনসভা করার অনুমতি পেয়েছেন। সেখানে শর্ত সাপেক্ষে তাকে জনসভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। ব্রিগেডে যেদিন তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা, ঠিক সেই দিনেই সন্দেশখালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভা করবেন। আর এরই মাঝে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে শেখ শাহজাহানকে ইউজ অ্যান্ড থ্রো নীতিতে বিশ্বাস করে এই মুহূর্তে ছুঁড়ে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের বাংলা বলছের মঞ্চে। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর, আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক মুখপাত্ররা, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন দীপঙ্কর সরকার, রাজ্য বিজেপির মুখপাত্র দীপঙ্কর সরকার আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে পার্থ প্রতিম রায়, প্রাক্তন সাংসদ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী, এবং রয়েছেন গৌতম রায়, সিপিআই এর মুখপাত্র গৌতম রায়। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা একদম প্রথমে দর্শকদের যে ছবি দেখাবো, আজ সিবিআই এর হেফাজতে রয়েছেন এই মুহূর্তে শেখ শাহজাহান, এবং তাকে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য আজকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআইতে। আপনার বাড়িতে সিবিআই আধিকারিকরা কি বলবেন শেখ শাহজাহান? বলবেন আজ সাংবাদিকদের পক্ষ থেকে তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল এই যে তার বাড়িতে আজকে সিবিআই এর অভিযান, সে বিষয়ে কি বলবেন তিনি। সে বিষয়ে অবশ্য ওপরওয়ালাকেই বিচারের ভার ছেড়ে দিয়েছেন। আমরা সেই ছবি দেখালাম, পাশাপাশি আরেকটি ছবির দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব। শেখ শাহজাহানকে যেদিন মহকুমা আদালতে পেশ করা হয়েছিল সেদিন শেখ শাহজাহানের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল আর আজকে যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেই তুলনামূলক চিত্র একবার দর্শকদের সামনে তুলে ধরবো আমরা। প্রথম যেদিন মহকুমা আদালতে, বসিরহাট মহকুমা আদালতে তাকে পেশ করা হয়, সেদিন দেখুন তিনি কিভাবে হাঁটছেন, জানিয়ে বারংবার কটাক্ষ করেছিল রাজ্যের বিরোধী দলগুলি। এবং আজকে কিন্তু তার সেই যে হাঁটা চলা কতটা বদলেছে। আমার প্রথম প্রশ্ন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির মুখপাত্র দীপঙ্কর সরকারের কাছে। শুভ সন্ধ্যা সকলকে, যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই, ক্যালকাটা টিভির দর্শকদেরও ধন্যবাদ জানাই। দেখুন, আমরা তো শাহজাহানকে বাঘ বলেছিল কারা? শাহজাহানকে বাঘ বানিয়েছিল এই পশ্চিমবঙ্গে যারা সরকার, তাদের দলের নেতা শাহজাহানকে বাঘ বলেছিলেন। কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেছে শাহজাহান তো বাঘ নয়, বিড়ালও নয়, শুধুমাত্র বিড়ালে এখন পরিণত হয়ে গেছে। এই দুদিন যাক, সবে তো দুদিন হলো, আর কিছুদিন যাক, তারপরে এর পরিণতিটা কোথায় গিয়ে দাঁড়ায়। বাংলার মানুষদের, সন্দেশখালীর নারীদের, সন্দেশখালীর মায়েদের উপর যে অত্যাচার করেছে, সন্দেশখালীর মানুষের উপর যে অত্যাচার করেছে, ভাটার পরে ভাটা কেড়ে নিয়েছে, বিঘের পরে বিঘে জমি কেড়ে নিয়েছে, পুকুরে বীজ দিয়ে দিয়েছে, বিরোধী দল করে ডেকে নিয়েছে, তার অফিসে বস্তা ধোলাই করেছে,
তারপরে যারা প্রতিবাদ করেছে তাদেরকে এলাকা ছাড়া করেছে, দিনের পর দিন ওই এলাকার লোকের সরকারি যে কোনো প্রকল্প, আমি রাজ্য সরকারি কেন্দ্রীয় সরকারি, রাজ্য সরকারের প্রকল্পও অনেক আছে। বেশ, মানে আপনি বলছেন এই মুহূর্তে বাঘ বেড়াল হয়ে গিয়েছে। বাঘ বেড়াল শুধু নাই, এই প্রকল্পের টাকাগুলো চুরি করেছে। আজকে দেখেন 100 দিনের টাকা মমতা ব্যানার্জি নিজের থেকে আসবো আমরা আমি বাকিদের কাছ থেকে এই বিষয়টা একটু প্রতিক্রিয়া নিয়ে নিই। কংগ্রেস কিভাবে দেখছে আজকে শেখ শাহজাহানের কি পরিবর্তন? দেখো, খুব ছোট্টভাবে বলতে গেলে একটা জিনিস পরিষ্কার, তুমি সেদিনের যে চিত্র দেখালে এবং আজকে দুটোর মধ্যে একটা কনফিডেন্স অ্যাপ্রোচ বলে আমরা কথা বলি, যেটা নন ভার্বাল কমিউনিকেশনে আছে, এই কনফিডেন্স অ্যাপ্রোচটাই কিন্তু ডিফারেন্স তৈরি করে দিয়েছে। সেদিন কথা বলেননি, আজও কথা বলছে না, কিন্তু সেদিনের যে শরীরী ভাষা, আজকে শরীরী ভাষার মধ্যে তফাৎটা হচ্ছে সেদিন ছিল ওই পুলিশগুলো, ওই মানুষগুলো যাদের ও ট্রাস্ট করতে পারতেন বা অ্যাটলিস্ট অ্যাসিওর্ড হয়েছিলেন যে এরা কিছু করবে না। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে, খুব স্বাভাবিক অর্থে সিবিআইকে ডিল করা ইজ ভেরি ডিফিকাল্ট, সেটা প্রমাণ হচ্ছে শরীরী ভাষায়, এটাই একমাত্র ডিফারেন্স। সিপিআই গৌতম রায়। হ্যাঁ, বিষয়টা বডি ল্যাঙ্গুয়েজটা দেখলেই বোঝা যায়, দুটো বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় যে বডি ল্যাঙ্গুয়েজটা আলাদা। এবং এটাও ঠিক যে বডি ল্যাঙ্গুয়েজটা যে আলাদা এটা বোঝা যায়, কারণ ওই ক্ষমতার যে ভারসাম্য, তার যে তারতম্য, তার তারতম্যের উপরেই নির্ভর করে এই বডি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ রাজ্য পুলিশের হাতে যখন ছিল তখন আপনাদের প্রত্যেকের বক্তব্য অনুযায়ী কনফিডেন্স ছিল যে আমার কিছু হবে না। হ্যাঁ, ডেফিনেটলি সেই জন্য আমি পারবে যাব, আর এখন ভাবছে যে না আমি পারবো না। রাজ্য পুলিশ সম্পর্কে এই ধারণা বিরোধীদের, আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো পার্থপ্রতিম রায়। দেখুন, এটা সব বিষয়গুলো ম্যান টু ম্যান ভ্যারি করে। এখানে শাহজাহান হোক বা অন্য যে কেউ হোক, প্রথম দিন তার যে বডি ল্যাঙ্গুয়েজ থাকবে, যতদিন এগোবে সেই বডি ল্যাঙ্গুয়েজ থাকার কথা না, এটা স্বাভাবিক। এটার জন্য কোনো দার্শনিক হওয়ার প্রয়োজনীয়তা নেই, কোনো বড় বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। এটা যে কারোর ক্ষেত্রেই এ ধরনের ঘটনাটা ঘটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে শেখ শাহজাহানের ক্ষেত্রে হয়তো তেমনটা হয়েছে। এর ক্ষেত্রে এটা নিয়ে আলোচনা করাটা মনে হয় খুব বেশি যুক্তিসঙ্গত নয় বলে আমি মনে করি। বেশ, আপনার অভিমত আমরা জানলাম। আমি পরবর্তী যে বিষয়টায় যাব, আজকে সিবিআই একই কথা বলেছে রাজ্য পুলিশ প্রথম যে কথাটা বলেছিল। সেই কথাটা কি? শেখ শাহজাহান এর আগে রাজ্য পুলিশকেও জানিয়েছিল, সিবিআইকেও জানিয়েছে বলে সিবিআই সূত্র থেকে আমরা জানতে পারছি যে ইডি তাকে গ্রেপ্তার করতে পারে, এই আশঙ্কায় সেদিন সে হামলার ঘটনা ঘটেছিল। আমি পার্থবাবুর কাছে জানতে চাইব, যদি কিছু নাই করে থাকবেন তাহলে এই আশঙ্কাটা কেন? দেখুন, আশঙ্কা শাহজাহান কেন করেছিল সেটা সে সব থেকে ভালো বলতে পারবে। তবে আমাদের মনে হয় কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে সিবিআই ইডির যে তাদের ব্যবহার, সেই ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন সময় উদ্দেশ্য প্রণোদিত ব্যবহার হয়েছে। আজকে তাপস রায়ের যাওয়াটাকে যদি আমরা কাকতালীয় না ভাবি, তার পেছনে কি কোনো উদ্দেশ্য ছিল? এটা আজকে বাংলার মানুষের মধ্যে কিন্তু এই প্রশ্নটা, বা রাজনীতি যে কোনো মানুষের কাছে এই প্রশ্নটা উঠেছে যে তাপস রায় নিশ্চিতভাবে ভালো মানুষ, সকলে বলছেন, আমারও জানা তাই। কিন্তু ইডি যাওয়ার পরেই তার যে প্রতিক্রিয়া আমরা দেখলাম বা তার যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখছি, তাতে করে কি মনে হয় না কোথাও একটা কম্প্রোমাইজিং অ্যাটিটিউড হয়তো থাকলেও থাকতে পারে? তো এই ক্ষেত্রে আমরা দেখেছি যে বিরোধী রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃত্বদেরকে যেভাবে ইডি সিবিআই লেলিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সময়, সেক্ষেত্রে শাহজাহান হয়তো ভাবছে সে রাজনৈতিকভাবে ভিকটিম হতে যাচ্ছে। আমরা তখনও অবধি জানি না শাহজাহানের অ্যাক্টিভিটিস কি বা কি ধরনের অ্যাক্টিভিটিস। আপনি না জানেন, সেটা মুখ্যমন্ত্রী জানতেই পারেন, নইলে মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে ওকে টার্গেট করা হচ্ছে। ভালো ছেলে আর কি। এটা দেখুন, একটা কেউ দলে আছে বা কোনো একটা ক্ষমতায় আছে বলে সে অন্যায় করবে না, এটা আমরা হলফ করে বলতে পারি না। অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে। দেখা যাক বিজেপি কি মনে করছে। দীপঙ্কর সরকার করা হয়েছে। দেখুন, পার্থবাবু বলছিলেন রাজনৈতিক ভিকটিম নন, আবার মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে হয়েছে, তাকে টার্গেট করা হচ্ছে। আপনি যে প্রশ্নটা তুললেন, সত্যি সত্যি শাহজাহান যদি টার্গেট না করে থাকে, তাহলে ওই এলাকায় জম্মুগুলো পশ্চিমবঙ্গ সরকারের কেন আধিকারিকরা, বিডিও, বিএলওরা মাপ করছেন, ঝোপ করছেন এবং লোকদেরকে ফেরত দিচ্ছেন? দ্বিতীয় কথা, ওই এলাকায় যে মাঠগুলো দখল করেছিল শাহজাহান ফ্যান ক্লাব, আমরা ম্যারাডোনা ফ্যান ক্লাব দেখেছিলাম, রোনাল্ডো ফ্যান ক্লাব দেখেছিলাম, সচিন তেন্ডুলকার ফ্যান ক্লাব দেখেছিলাম এবং রাজনীতিবিদদেরও ফ্যান ক্লাব দেখেছি। কিন্তু শাহজাহান ফ্যান ক্লাবের নামে জমি দখল করা হয়েছিল কাদের? কোন জমি? আমাদের ঋষি অরবিন্দর নামে ওখানে একটা জমি আছে, সেই অরবিন্দ আশ্রমের নামের জমি আছে, সেই জমিটা দখল করেছে। মাঠ 3-4টে মাঠ
কেন প্রশাসনকে ফিরিয়ে দিতে হলো, কেন কারা দখল করেছিল? তাহলে এটা তো তৃণমূল করে, এটা বিজেপি করেনি, এটা সিপিএম করেনি, এটা কংগ্রেস করেনি, শাহজাহানই করে রেখেছিল। তাহলে শাহজাহান যে অত্যাচার করেছে, শাহজাহান যে জমি কেড়ে নিয়েছে, শাহজাহান যে ভেড়ির পরে ভেড়ি কেড়ে নিয়েছে, শাহজাহান মার্কেট আজকে যেটা হয়েছে সেটা মন্ডলদের জমি, ওই এলাকায় মন্ডলদের জমি, তাদের বাড়ি। আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই যে শাহজাহান বলছেন না যে প্রশ্নটা উত্তর দিয়ে নিই, এই যে জমিগুলো নিয়ে নিচ্ছে সেগুলো সরকার ফেরত দিচ্ছে, তার মানে শাহজাহান ওখানে অন্যায় করেছে, পশ্চিমবঙ্গ সরকার এটা মেনে নিয়েছে সিবিআই ইডি তদন্ত আগেই। কিন্তু এবার বলুন, আমার প্রশ্ন হচ্ছে কি, এই যে ধরুন শাহজাহান আজকে বলছে ইডি আমাকে গ্রেপ্তার করতে পারে, এই আশঙ্কায় এই হামলাটা হয়েছিল, এটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য বা বিজেপির কাছে বিশ্বাসযোগ্য? একদম না, কারণ সুজিত বসুর পরে গেছিল, সুজিত বসু তো দলও ত্যাগ করেনি। সুজিত বসু পরের দিন ওখানে সিবিআই ইডি যাওয়ার পরে প্রেস কনফারেন্স করেছিল 1.5 ঘন্টা দাঁড়িয়ে। সুজিত বসু করেছিল কি করেনি? তাহলে সুজিত বসু কি সেই আজকে দল পরিবর্তন করেছে না কোনো কিছু করেছে? পরিষ্কার কথা হচ্ছে শাহজাহান আক্রমণ করেছে। শাহজাহানের বাড়ি যদি সেই দিন খোঁজা হতো, আমি এখানে চ্যালেঞ্জ করে বলছি, শাহজাহান সেই দিন বেরোনোর আগে কত কোটি টাকা তার বাড়িতে ছিল, কি পরিমাণ আর্মস ছিল, যদি ওগুলো সেদিন তদন্ত করা যেত, পুলিশ ইডি যদি ঢুকে যেত, সমস্তটাই বেরিয়ে আসতো। শাহজাহান তার দুর্নীতিকে ঢাকতে গিয়ে না ঘটনাটা তাই দীপঙ্কর যেটা বলছেন, এখানে কোনো সন্দেহ নেই। কারণ একটি ঘটনা বুঝতে হবে, যখন স্টেট স্পন্সর্ড কিছু গুন্ডামি তৈরি হয় তখন তাকে সাপ্রেস করবার চেষ্টাটা আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কি করেছেন, নাম ধরে বলেছেন। এবং সম্ভবত মুখ্যমন্ত্রী এখনও রেকটিফাইড হননি, মুখ্যমন্ত্রী কিন্তু এখনও সম্ভবত বলবার চেষ্টা করছেন শাহজাহানরা নির্দোষ। এবং পুলিশ অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা দেখেছি এই সিবিআইকে দেবো কি দেবো না, সেক্ষেত্রে রাজ্য পুলিশের ভূমিকা কী ছিল। সুতরাং এখানে এই প্রশ্ন আসবেই না যে রাজ্য সরকারের দ্বারা এই তদন্ত হতো না, সত্য উদ্ঘাটন হতো না। সিবিআই সব রাজনৈতিক দলের মতো তৃণমূল ছাড়া সিবিআই যে দাবি করেছে সেই দাবিটাই আজকে মান্যতা পেয়েছে। কিন্তু একটা কথা তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে এই যে প্রশ্নটা হচ্ছে জমি ফেরত দেওয়া, প্রশ্নটা হচ্ছে হাজার হাজার নারী শক্তি রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করা, প্রশ্নটা হচ্ছে সরাসরি ওখানে যে ধরনের দুরাচার হয়েছে তাতে নাম ধরে ধরে তারা প্রতিবাদ করছেন। এবং এই ঘটনাগুলো যে প্রকারান্তে রাজ্য পুলিশের ফেলিওর, এখানে কোনো সন্দেহ নেই। সুতরাং বুঝতে হবে যে ইডির মার খাওয়ার থেকে এদের অনেক বেশি শাহজাহানকে বাঁচাবার প্রয়োজনটা ছিল, আর সেটাই প্রমাণিত হচ্ছে মুখ্যমন্ত্রীর মন্তব্যে। গৌতম রায়, আসলে দুটো দিক। একটা হচ্ছে পশ্চিমবঙ্গে এরকম ধরনের অন্যায়, এরকম ধরনের ব্যভিচার, এরকম ধরনের নারীদের ওপর অত্যাচার চলছে, সন্দেশখালি নজরে এসছে। কিন্তু পশ্চিমবঙ্গের বুকে এরকম অনেক সন্দেশখালি চলছে যেখানে সমাজ বিরোধীরা প্রোটেক্টেড হয় বাই দি গভর্নমেন্ট, বাই দি অ্যাডমিনিস্ট্রেশন। আর একটা জিনিস কি না, বিচার ব্যবস্থার কোনো মান্যতা পায় না। এই সরকার দুটো তো জিনিস খুব পরিষ্কার হওয়া দরকার, যে এই সরকার সমাজ বিরোধীদের প্রোটেক্ট করবে, এই সরকার যারা অন্যায় দুর্নীতি করবে তাদের প্রোটেক্ট করবে, এই সরকার যারা নারীদের ধর্ষণ করছে তাদের প্রোটেক্ট করবে, এই সরকার যাদের 10টা 11টা 12টার সময় পিঠে করার নামে যে ধরনের কুৎসিত মানবিক মূল্যবোধহীন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে তাকে গার্ড করবে, নাকি এর বিরুদ্ধে বিচার ব্যবস্থা, কেন এর বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার নেবে, তার জন্য বিচার ব্যবস্থার কি সাহায্য নিতে হবে কেন? গভর্নমেন্ট নিজে উদ্যোগ নিয়ে, সরকার উদ্যোগ নিয়ে অবশ্যই আমরা নেব। তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের কাছ থেকে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যেতে হবে, বিরতির পর ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে 3টি বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে শাসক দলের দিকে একগুচ্ছ প্রশ্ন উঠে এসেছে, তারই উত্তর শুনবো তৃণমূল মুখপাত্র প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়ের কাছ থেকে। আমি প্রতিবেদন শুনছিলাম, অধীর চৌধুরী বলছিলেন যে শেখ শাহজাহান ইউজ অ্যান্ড থ্রো হচ্ছে, যখন রাজ্য পুলিশ অ্যারেস্ট করলো তার বিরুদ্ধে ব্যবস্থাপনা হচ্ছে তখন এই ধরনের কথা হচ্ছে। আবার খানিকক্ষণ আগে বিজেপির প্রতিনিধি বন্ধু বললেন যে জমি কেন ফিরিয়ে দেওয়া হলো, তার মানে অন্যায় হয়েছে। তৃণমূল কংগ্রেস অন্যায়কে ঢাকতে প্রস্তুত নয়, অন্যায় হয়েছে তাই শোধরানোর চেষ্টা হচ্ছে, যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হচ্ছে, এই নীতিতেই বিশ্বাসী বলে এই কর্মসূচিগুলো নেওয়া হচ্ছে। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে কথাটা সিপিআইএমের মুখপাত্র বললেন, সিপিআই এর মুখপাত্র বললেন যে তৃণমূল কংগ্রেস জামানায় তৃণমূল কংগ্রেসের বহু নেতৃত্ব অ্যারেস্ট হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাম জামানার আমরা অতীত ইতিহাস যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সকলের চক্ষু চড়ক কাজ হবে। এরকম টিভির বহর ছিল না, এই ধরনের ইলেকট্রনিক মিডিয়া ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। জায়গায় জায়গায় যারা সিপিএমের দ্বারা অত্যাচারিত হয়েছে, একদম কোচবিহারের ক্যালসা মিয়া থেকে শুরু করে সিরাজ মিয়াদের ঘটনা, সেখানে থেকে শুরু করে একদম বর্ধমানের সাহেবের সমস্ত জায়গার যদি আমরা নেপথ্য ইতিহাসগুলো দেখি, তাহলে কিন্তু গা শিউড়ে ওঠার মতো।
সুতরাং তাদের মুখে যখন আমরা দার্শনিক ঢঙে কথা শুনি আমাদের খানিকটা হাসি পায়, কিন্তু বাস্তবোচিত পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বলি তৃণমূল কংগ্রেস বাংলার ক্ষেত্রে যা যা অভিযোগ আসছে তার বিরুদ্ধে ব্যবস্থাপনা গ্রহণ করছে, আগামী দিনও করবে, কাউকে রেহাত করা হবে না। সে যদি দলের বিগ শট হয় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে তৃণমূল কংগ্রেস। এখানেও কিন্তু গা শিহরণ করা ঘটনা ঘটছে, একটা না বহু। আমি যদি 1000টা উদাহরণ দিতে পারবো, আপনি কথা বলতে পারবেন এবং জানেন না আপনি হয়তো সেই ধরনের ঘটনা। আমি শুধু কোচবিহারের কথা যদি বলি, বাম জামানায় কোচবিহারে সিরাজ মিয়াকে 7 জনকে একসঙ্গে পুড়িয়ে মারা হয়েছে। আইএস পরীক্ষায় উত্তীর্ণ এক মহেশ বসুনিকে টেনে কুপিয়ে খুন করা হয়েছে। আমার বাড়ির সামনে মারা হয়েছে। এই ঘটনাগুলো আপনারা জানেন। আপনারা আমার সেক্ষেত্রে প্রশ্ন, এই যে ধরুন আপনি বলছেন যে এত এত ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো আপনি তো ওখানকার একজন জনপ্রতিনিধি ছিলেন, এখনো একটা গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি দায়িত্বে রয়েছেন, এবং সেক্ষেত্রে আপনি কেন শাসক দলকে বা সরকারকে কেন জানালেন না যে এই ঘটনাগুলো তদন্ত হোক? 5ই ফেব্রুয়ারি 2008-এ যে ঘটনা ঘটেছিল, ফরওয়ার্ড ব্লকের 5 জন মারা গিয়েছিলেন, শিল কমিশন গঠন হয়ে গিয়েছিল, সেই শিল কমিশনের রিপোর্টও আমরা দেখতে বলছি তো, দেয়ার আর সো মেনি এক্সাম্পলস। দেখি না, শুনি না উত্তরটা কি আছে। না কমিশন যেভাবে রিপোর্ট দেবে সেইভাবে তো সেই বিষয়গুলোকে গভর্নমেন্ট ফলপ্রসূ করবে। সুতরাং কমিশনের উপর খানিকটা নির্ভর করছে তারা কি ধরনের, মানে 2008-এর ঘটনা 11 এই সরকার এসেছে, 13 বছর, আজকে 5ই ফেব্রুয়ারি চলে গিয়েছে। ছোট্ট কথা বলি, সিবিআই বহু তদন্ত করছে, কোনটা সুরা হয়েছে, নোবেল কেন এখনো খুঁজে পাওয়া যায়নি, আপনি উত্তর দিতে পারবেন? এই তদন্ত প্রক্রিয়া বা এই ধরনের ঘটনাগুলো কত ভারতবর্ষের নজির রয়েছে, বাংলার ক্ষেত্রে নজির হয়েছে, সেক্ষেত্রে কি উত্তর রয়েছে? সুতরাং এই যে প্রক্রিয়া, এই জটিল প্রক্রিয়ার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে লুফলস হয়তো থাকছে। আমরা চাই তারা বিচার পাক, যারা 21শে জুলাইয়েরও এখনো পর্যন্ত কিছু হলো না, সেইটার বিষয়ে সবটাই আমি একই দৃষ্টিভঙ্গিতেই বলছি যে এই বিষয়গুলো কিন্তু পর্যালোচনা করা সকলেরই উচিত। আসবো দীপঙ্কর সরকারের কাছে, দীপঙ্কর সরকারের কাছে আসবো। কিভাবে দেখছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের বক্তব্যকে? দেখুন, এখানে পার্থবাবু যে কথা বলেছেন এটা তো সত্যি সত্যি তো সিপিএমের জামানা হয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। বামপন্থী মুখপাত্র যে কথাটা বলছেন তিনি তো ভুলতে পারবেন না নানুরের ঘটনা, তিনি তো ভুলতে পারবেন না নন্দীগ্রামের ঘটনা, তিনি তো গুনতে পারবেন না সিঙ্গুরের ঘটনা, তাপসী মালিকের ঘটনা ভুলতে পারবেন না। এই ঘটনাগুলো তো সিপিএম দ্বারা ঘটে, সিপিএম করেছিল বলে, বামপন্থীরা করেছিল বলেই বাংলার সমস্ত মানুষ এক হয়ে বিকল্প হিসাবে কিন্তু মমতা ব্যানার্জিকে 2011 ক্ষমতা এনেছিল। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং সেই 11 সালে ক্ষমতা এনেছিল কেন? সবাই ভেবেছিল যে এই ভদ্র মহিলা হয়তো বাংলার মানুষকে ন্যায় দিতে পারবে, স্বচ্ছ প্রশাসন দিতে পারবে, চোরের জায়গা থেকে বেরোতে পারবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা কি দেখলাম? এই সিপিএম এর সেই 2 নম্বরই লোকগুলো, একদম 2 নম্বরই লোকগুলো, তারা ধরে এসে 1 নম্বরের জায়গায় দখল করতে চাইল। পার্থবাবুর মতো যারা সমাজের ভালো লোক, যারা তৃণমূলটাকে প্রথম থেকে জন্ম থেকে করে এসেছিল, তাদেরকে পিছিয়ে যেতে বাধ্য করেছে। এই বাস্তব ক্ষেত্রের জন্যই যে তদন্ত কমিশনগুলো মমতা ব্যানার্জি গঠন করতে পেরেছে। দেখা গেল যদি আমরা 1993 সালের কমিশন দেখি, তাহলে কমিশনে সেই দিন গুলি চালিয়েছিল তিনি, পরবর্তীকালে আমাদের তৃণমূল কংগ্রেসের পশ্চিমবাংলার মন্ত্রী হয়েছে। তাহলে অবভিয়াসলি তার নামটা তো বেরিয়ে আসবে, তাকে তো জড়িয়ে যেতেই হবে। ফলে বাস্তব ক্ষেত্রে আমাদের কাছে 93 সালে যে বারাসাতে যে গুলি করেছিল গোবিন্দ ব্যানার্জি মারা গেছিল, রসপাল সিং ততক্ষণ ছিলেন, রসপাল সিং পরবর্তীকালে কোথায় এসেছে বলুন, একদম মন্ত্রী হয়েছে। তাহলে ব্যাপারটা যে তদন্ত কমিটিতে সাপ, সে কেঁচো খুঁড়তে খুঁড়তে সেই সাপ বেরিয়ে যাবে, সেজন্যই হয়তো অনেক তদন্ত কমিটি রিপোর্ট বেরোয়নি, সেজন্যই জানি। কিন্তু বামপন্থীদের অত্যাচার বাংলার মানুষ ভুলবে না, এটা বামপন্থীর দাদা যতই আমরা পরে মাননীয় মুখ্যমন্ত্রীর তো ফাইল আছে, তদন্ত করুন না। আমিও তো আপনার এই কথাটাই বলছি, তদন্ত করুন, কোনো অসুবিধা নেই তো। ঠিকটা ঠিক এই কথাটাই বলছি, কেন করছেন না? এই কমিটিগুলো রিপোর্ট বের করা দরকার ছিল। 11 থেকে 24-13 বছর আছে এই তদন্ত কমিটি রিপোর্টগুলো বের করা দরকার ছিল। আলোচনাতেও চর্চা ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আজকে যে তদন্তের কথা উঠছিল যে রাজ্য সরকার কেন তদন্ত করে না, এখন যে তদন্তটা চলছে সেই তদন্তটা সন্দেশখালিতে করছে সিবিআই। সিবিআই আজকে সেই তদন্ত করতে শেখ শাহজাহানের বাড়িতে উপস্থিত হয়। ইডি যে বাড়ি সিল করে রেখে দিয়েছিল সেই বাড়ির তালা ভেঙে আজ সেই বাড়িতে প্রবেশ করে তদন্ত শুরু করেছে সিবিআই। সারাদিন কেমন চললো, কতক্ষণ ধরে চললো তদন্ত, আমরা দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে।
বৃহস্পতিবারের পর শুক্রবার ফের সন্দেশখালীতে সিবিআইয়ের গোয়েন্দারা, সঙ্গে ফরেন্সিক। বৃহস্পতিবারের পর শুক্রবার আসরে কোমর বেঁধে নেমেছে সিবিআইয়ের প্রতিনিধি দল। আজ সকাল 9টা নাগাদ কলকাতার সল্টলেকের সিজো কমপ্লেক্স থেকে 30 জনের প্রতিনিধি দল বাসন্তী হাইওয়ে, তারপরে মালঞ্চ সহ হয়ে একেবারে সরবেরিয়ার আকুঞ্জিপাড়ার বাড়িতে চলে আসে। 5ই জানুয়ারি সন্দেশখালীতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্তভার সিবিআইয়ের ওপর। ঘটনার মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখন সিবিআইয়ের হেফাজতে। সন্দেশখালীর ডনকে নিজেদের জিম্মায় নেওয়ার পরেই সুপার অ্যাক্টিভ সিবিআই। ইডি সিল করে দেয় শাহজাহানের বাড়ি। সেই তালা ভেঙে আকুঞ্জিপাড়ায় শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। তল্লাশি চলে সরবেরিয়ার শেখ শাহজাহানের মাছের আড়তেও। তল্লাশি চলাকালীন ভিডিওগ্রাফি করা হয়। একই সঙ্গে বসিরহাট মহকুমা আদালতে তথ্য জমা দেন 3 সিবিআই আধিকারিক। 24শে জানুয়ারি অর্থাৎ যেই শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি করার পরে সিল করে দেয় তার তালা, সেই তালা ভেঙে ঘরে ঢোকে সিবিআই আধিকারিক দল এবং হন্য খোঁজে নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা। 5ই জানুয়ারি যেখানে ইডি আধিকারিকদের ওপর হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় গাড়ি, সেই জায়গাতেই নমুনা সংগ্রহ করে ফরেন্সিক। ঘটনার তথ্য সংগ্রহের জন্য সরবেরিয়ার গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সিবিআইয়ের আধিকারিকদের একটি দল। জিজ্ঞাসাবাদের পর এক ব্যক্তিকে আটকও করে সিবিআই। অন্যদিকে সন্দেশখালীর ডুগরিপাড়ায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ দিন আলী শেখের বাড়িতে হানা দেয় সিবিআই। এখন প্রশ্ন হচ্ছে শেখ শাহজাহানের মোবাইল নিখোঁজ রহস্য। এই মোবাইল তথ্য লুকিয়ে রয়েছে। এই মোবাইল উদ্ধারে রীতিমতো তারা তল্লাশি শুরু করেছে। গত 55 দিন এই এলাকাতে কোথায় কোথায় ছিল, কাদের সঙ্গে কথা বলছে, একাধিক সূত্র রয়েছে এই মোবাইলে। অর্থাৎ শেখ শাহজাহানের জীবনকাঠি এই মোবাইলের মধ্যে রয়েছে। সন্দেশখালী আকুঞ্জিপাড়া থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। তৎপরতাটা আমরা দেখতে পাচ্ছি। সেই সিবিআই তদন্ত আটকাতেই কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অবধি গিয়েছে রাজ্য প্রশাসন। কেন এটার প্রয়োজন হলো পার্থবাবু? দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ এরা এক্ষেত্রে বিশেষজ্ঞ নয়, এটা বলা ভুল। কারণ বিগত দিনেও আমরা দেখেছি, কোচবিহারের একটি ঘটনার উদাহরণ দিই। নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর উপর একটা হামলার অভিযোগ উঠেছিল। সেই হামলার, যদিও সেটা সাজানো হামলা, পুলিশ সেভাবেই তদন্ত করেছে। পরবর্তী পর্যায়ে শুভেন্দু অধিকারী নিশীথ প্রামাণিকের হয়ে হাইকোর্টে যায়। হাইকোর্ট সেটা সিবিআইকে দেওয়ার জন্যে নির্দেশ দেয়। পরবর্তী পর্যায়ে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে সেই প্রত্যাহার করে নেয় সিবিআই এর তদন্তের বিষয়টি। সুতরাং এ ধরনের বিষয়গুলোও কিন্তু সামনে আসা প্রয়োজন, যে পুলিশ ঠিকঠাকই অনেক কাজ করে। আজকে শেখ শাহজাহানের ক্ষেত্রে আমরা যদি দেখি, শেখ শাহজাহানকে ধরেছিল কিন্তু রাজ্য পুলিশই। সিবিআই ইডিকেও ধরার কথা ছিল, কিন্তু তারা ধরতে পারেনি। অথচ আমরা বিজেপির বিভিন্ন প্রতিনিধি সহ, এলওপি সহ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে বলতে শুনেছি শেখ শাহজাহান কোথায় রয়েছে, কোন জায়গায় রয়েছে, তারা জায়গা বলে দিচ্ছে। অথচ ইডি সিবিআই ধরতে পারছে না। রাজ্য পুলিশ কিন্তু ধরে প্রমাণ করেছে যে তারা এক্ষেত্রে সত্যি সত্যি। তৃণমূলের যুক্তিকে কিভাবে দেখছে কংগ্রেস? দেখো, একটা কথা পরিষ্কার যে এখানে আমরা পুলিশের অকর্মণ্যতা নিয়ে কোনো প্রশ্ন করিনি। ওদের ক্রেডিটেবিলিটি, ওদের এফিসিয়েন্সি নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। আমাদের প্রশ্নটা হচ্ছেন যে যিনি প্রশাসনের চূড়ান্ত জায়গায় বসে আছেন, তিনি এই প্রশাসনটাকে কিভাবে চালাচ্ছেন এবং পুলিশকে ব্যবহার করে কিভাবে প্রোটেকশন দিচ্ছেন। আমাদের প্রশ্নটা হচ্ছে এখানে। প্রশ্ন কিন্তু এটা একটি নয়। আমরা বারবার দেখেছি এই শাহজাহানকে প্রোটেক্ট করবার, এটা আমাদের একেবারে নিউ এক্সপিরিয়েন্স। কিভাবে প্রচেষ্টা করা হয়েছে এবং গভর্নমেন্ট ফান্ডিং করা হয়েছে, যেখানে সুপ্রিম কোর্টের স্টে অর্ডার যাতে সিবিআই নিতে না পারে সেটাও করা হয়েছে। এটা আমরা দেখেছি। প্রচ্ছন্ন ইঙ্গিত ওই মহিলারা যারাই প্রতিবাদ করছে তাদের বিরোধিতা করা। কিন্তু একটা জায়গায় তোমাকে বুঝতে হবে যে আজকে যদি এক্সাম্পলের একটু আগে চলে যাও, অনুব্রত মণ্ডলকে প্রোটেক্ট করবার জন্য কিভাবে মেকানিজম ইউজ করেছিল এই রাজ্য প্রশাসন, আজকে তাকে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে যদি বলেন যে বীরের সম্মান দিতে হবে ফিরে এলে, তাতে বোঝা যায় প্রশাসনের কেন্দ্রিকতা কোথায়, প্রশাসনের পারসেপশন কোথায়, প্রশাসন কি ভাবছে। আর এইগুলোই হচ্ছে সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্যতার অভাব। সিপিআই কিভাবে দেখছে তৃণমূল কংগ্রেসের যুক্তিকে? তৃণমূল কংগ্রেসের কোনো যুক্তি আছে বলে আমার তো মনে হচ্ছে না। তার কারণ ইডি অফিসার আক্রান্ত হন, সমাজ মাধ্যমের কর্মীরা আক্রান্ত হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন, পুলিশ
144 যে কোনো জায়গায় করে দিচ্ছেন, বিরোধী দলের নেতাদের যেতে দিচ্ছেন না। জনপ্রতিনিধি যারা, এমপি যারা, এমএলএ যারা, তৃণমূলের যারা সমর্থক, তারা নির্বিবাদে 144 ক্রস করে চলে যাচ্ছে সন্দেশখালীতে, কোনো অসুবিধা হয়নি। এইভাবে এই দৃষ্টিভঙ্গি দিয়ে চলছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন। আমার বক্তব্য যেটা আমি বলতে চাইছি যে এই রাজ্যে পুলিশ দলদাস এবং কৃতদাসে পরিণত হয়েছে। আর এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নারীদের ওপর এই অত্যাচার এবং এই অন্যায় এবং জুলুমবাজির বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার না নিয়ে তিনি এদেরকে এন্ডোর্স করছেন, এদেরকে প্রোটেক্ট করছেন। এইটাই সব থেকে অন্যায়। বিজেপি, আর দীপঙ্কর সবথেকে সরকার। বড় দৃষ্টিভঙ্গির তফাৎ এইখানে বেশ। আমাদের লাগছে। বিজেপি, দেখুন, দীপঙ্কর সরকার। আমরা পার্থবাবু পাশে বসে বলছিলেন যে আমরা বিরোধী দলের নেতা বলে দিচ্ছেন। সত্যি কথা তো, আমরা বিরোধী দলের নেতা আগে দুবার গেছেন হাইকোর্টের পারমিশনে। আগামী দিন যে মিটিংটা 10 তারিখে হওয়ার কথা সেটাও হাইকোর্টের পারমিশন। বিরোধী দলের লোক যেতে পারে না। বিরোধী দলের লোক ছেড়ে দিন, কেন্দ্রীয় যে কমিশনগুলো এসছে তারাও ঢুকতে পারে না, তাদেরকেও বাধা দেওয়া হয়েছে। যেগুলো সাংবিধানিক সংস্থার কমিশন, স্বীকৃত কমিশন, সেখানেও দিতে পারে না। বিরোধী দলের জন্য বন্ধ। কেন বন্ধ? বিরোধী দল গেলে ওই এলাকার মানুষরা বেরিয়ে আসবে। প্রধানমন্ত্রী সবাই বারাসাতে আসতে গিয়ে তাদেরকে রাস্তায় আটকে দিয়েছে, তারা যদি না আসতে পারে। সিবিআই যে তদন্তটা এখন করছে অঙ্কুশবাবু, সেটা হচ্ছে কি কিসের তদন্তটা করছে? 5 তারিখে অফিসারের পরে আক্রমণ হয়েছিল, তার যে 3টি এফআইআর হয়েছিল তার পরিপ্রেক্ষিতে তদন্ত হচ্ছে। এখনো খাদ্য দুর্নীতিতে হাত দেয়নি, এখনো বালুর কেছে হাত দেয়নি। বালু কি অপরাধ করেছে মমতা ব্যানার্জি বলেছিল। আমরা তো বারবার বলি যে পুলিশের দক্ষতা, পুলিশকে কাজ করতে দেওয়া হয় না। এই পুলিশকে কাজ করতে দিলে, পুলিশ যদি 56 দিন পরে কাজ করতে দেওয়া হয়েছে, ভাইপো বলা 2 দিন পরে অ্যারেস্ট হয়েছে। পুলিশকে যদি 56 দিন তার আগে যদি মুখ্যমন্ত্রী বলতো যে আজকে অ্যারেস্ট করো, তাহলে যেখানে আমরা যেদিন বলেছিলাম সেখান থেকে অ্যারেস্ট পুলিশ করতে পারতো। পুলিশকে কাজ করতে দেওয়া হয়নি। ইডি সিবিআই খুব ভালো, ইডি সিবিআই কেন করতে পারে? ইডি সিবিআই তো যাওয়ার কত পারমিশন ছিল না, কোর্টের পারমিশনে সিবিআই যায়, তার আগে যেতে পারে না, এটা বলি। আর ইডি শুধুমাত্র গিয়েছিল শাহজাহানের বাড়িতে নোটিশ দিতে বা গেতে তদন্ত করতে। তাই যে প্যাদানো আপনারা 5 তারিখের পরে দিয়ে বলতে শুরু করেন, মমতা ব্যানার্জি বলেন কি পুলিশকে জানিয়ে যায়নি। আরে পুলিশকে জানিয়ে যাবে কি করে? পুলিশ তো শাহজাহানের কোলা বসে আছে। শাহজাহানের কোলা বসে আছে পুলিশ। বিজেপির বক্তব্য আমরা শুনলাম, দর্শকদের তৃণমূলের উত্তর না, আমার একটা বিষয় আমার একটা কোশ্চেন যে আমাদের বামফ্রন্টের আমলের যে ত্রুটি বিচ্যুতি, 11 নির্বাচনে জেতার পর মাননীয় মুখ্যমন্ত্রী তদন্ত করে কেন পানিশমেন্ট দিচ্ছেন? আমরা যেটা বলতে চাই যে ইডি সিবিআই একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করে। আজকে দুটো আমি উদাহরণ দিচ্ছি যে ইডি এত সকালবেলা শাহজাহানের বাড়িতে পৌঁছতেই পারে, সঙ্গে সঙ্গে এত মিডিয়া খবর পেল বা তারা পৌঁছে গেল, অথচ স্থানীয় পুলিশ তারা মিনিমাম ইনফরমেশন না, কার বাড়িতে রেড হচ্ছে, কোথায় যাচ্ছে, এক্সাক্ট লোকেশন না বললেও অ্যাটলিস্ট এই থানা এরিয়ায় একটা অভিযান চলছে বা তারা পৌঁছচ্ছে, এই কথাটা তো জানানো একদমই উচিত। এই বিষয়টা কিন্তু হয়নি। কোথাও একটা পারসেপশন তৈরি করা, একটা ফলাও করে প্রচার করা, এ ধরনের কিন্তু অ্যাক্টিভিটিস আমরা বিজেপি কি উত্তর দেবে বলে আলোকপাত? একদম। আমি এই যে 10 সেকেন্ডে একটা কথা, যে যদি আজকে শাহজাহানকে ধরার পর শাহজাহানকে জিজ্ঞেস করা যে তুমি কোথায় ছিলে, তোমার বাড়ির মোবাইল টাওয়ার লোকেশন দেখাচ্ছে ওই বাড়ির মধ্যে বসে আছে, আর পুলিশকে খবর দিয়ে গেলে শাহজাহানকে ওই বাড়িতে বসে থাকতো? এই কথাটা বাংলার জনগণের কাছে ক্যালকাটা টিভির মাধ্যমে তুলে রাখলাম। পার্থবাবু যা বলছেন আমি এইটা জানতে চাইলাম, বাংলার জনগণ বলুক, দেখা যাক কি উত্তর হয়েছে বাকিদের কাছে। আমরা সেই বিষয়ে আলোচনা আসবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি, থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম সেখানে খুব স্পষ্টভাবে একটা কথা হচ্ছে যে সিবিআই যে তদন্তটা করছে সেই তদন্তটা অনেক বেশি কার্যকরী, এবং সেই কারণে একদিকে যেমন দেখতে পাওয়া যাচ্ছে শেখ শাহজাহান তার বডি ল্যাঙ্গুয়েজ বদলে গিয়েছে, সেখানে কনফিডেন্সের অভাব দেখতে পাচ্ছেন বিরোধীরা, আর তার পাশাপাশি সিবিআই এর যে তৎপরতা দেখা গিয়েছে সেই তৎপরতা রাজ্য পুলিশের মধ্যে ছিল না বলেই বিশ্বাস বিরোধীদের। এবং একই সঙ্গে এবার শেখ শাহজাহানের যে রাজনৈতিক জায়গা, তার যে রাজনৈতিক ক্ষেত্র, সেই রাজনৈতিক ক্ষেত্র নিয়ে আজকে আরেকটি মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী শেখ শাহজাহান সম্পর্কে কি বলেছেন আমরা একবার শোনাবো।
কাপুরুষ বলে পুলিশের কোলে দোলে আর এলাকায় তোলা তোলে, তো স্বাভাবিকভাবেই তাদের এখন ভয় তো ঢুকেছে কোথা থেকে কি হয়। ওদিকে অনুব্রত তাকে দেখছে, তার কোনো এদিক ওদিক হচ্ছে না, তার মেয়েকে নিয়ে পরিবারকে নিয়ে তিহার জেলে বসে আছে, কেউ তার খোঁজও নিচ্ছে না। দিদির তো রাজনীতিটা কি, ইউজ অ্যান্ড থ্রো। এই শাহজাহান শাহজাহান শাহজাহান, দুদিন পর বলে চিনিই না, আমি তো আগেই বলেছিলাম তাড়িয়ে দাও। আমি হ্যাঁ বললাম বলেই তো সিবিআইয়ের হাতে গেল, কত বাহানা হবে। শাহজাহানকে দুদিন পর দিদি ইউজ অ্যান্ড থ্রো করার মতন ডাস্টবিনে ফেলে দেবে। তাই কি? দেখুন, এটা তো মানে দুরকম কথা হয়ে গেল। যখন কাউকে অ্যারেস্ট করা হচ্ছে বা তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, খানিক কিছুক্ষণ যাওয়ার পর তার প্রতি সিম্প্যাথি দেখানো হচ্ছে, এটা দ্বিচারিতা। এটা আসলে সিম্প্যাথি কি বিষয়টা নয়, বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ইউজ অ্যান্ড থ্রো করে। যার সম্পর্কে বলা হচ্ছিল শেখ শাহজাহান টার্গেট, এখন সেই শেখ শাহজাহান সম্পর্কে কংগ্রেসের মূল্যায়ন যে তাকে চেনে না বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কারোর বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত কোনো অভিযোগ উঠছে না বা অভিযোগের প্রমাণিত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে আপনি তাকে কিছু বলতে পারছেন না। কিন্তু কোনো অভিযোগ তার বিরুদ্ধে যদি ওঠে, তার বিরুদ্ধে যদি সত্যি তার প্রমাণ থাকে, তার বিরুদ্ধে আইনি কার্যকলাপ চলতে থাকে, এটা ধরুন এই যে অভিযোগটা পাচ্ছেন না, এক মিনিট পার্থবাবু, আমি একটা প্রশ্ন, যে এই যে ধরুন আপনারা অভিযোগটা পাচ্ছেন না, এটা সাংগঠনিকভাবে যেমন অভিযোগ আসেনি, ঠিক একই রকম ভাবে প্রশাসনিকভাবেও যার নামে আজকে এই প্রায় 45টা অভিযোগ পড়লো, যখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী স্বয়ং আজকে প্রশাসনকে আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে নির্দেশ দিলেন, তখন 45টা না 42টা অভিযোগ পড়লো, এবং তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ অভিযোগও রয়েছে। তাই এই গুরুতর অভিযোগগুলো যে প্রশাসন এতদিন জানতো না, এটার জন্য কে দায়ী? তাকে 2013 সাল পর্যন্ত শাহজাহান সিপিআইএম এ নিরপরাধ সর্দার সঙ্গে ছিলেন। নিরাপরাধ না, নিরাপদ সরকার, নিরাপদ সরকারের সঙ্গে ছিল। হ্যাঁ ঠিক আছে, ঘনিষ্ঠ ছিল। শুনি, এখন আপনারা যেভাবে ব্যাখ্যা করেন ঘনিষ্ঠ ছিল, এতদিন কাউকে আমরা সেভাবে বলতে শুনিনি। এখন প্রশ্ন উঠেছে সিপিএম এর প্রাক্তন বিধায়ক ধরা পড়বার পর তিনি বললেন যে না, বিধানসভার প্রসিডিংসে উল্লেখ রয়েছে, তিনি দুবার বলেছেন, কিন্তু তার আগে এই ঘটনাটা কখনো প্রকাশ্যে আসেনি বা কাউকে বলতে সুজনবাবু প্রত্যেকটা বিষয়ে বা এত বক্তব্য রাখেন। আমি বলছি বিজেপির প্রশাসন কি এটা জানতে পারলো না? এটা কি প্রশাসনিক ব্যর্থতা নয়? গোয়েন্দা ব্যর্থতা নয় যে সাধারণ মানুষ ছাড়া পাওয়ার পর সাধারণ মানুষ আজকে প্রায় 400-র উপর বলবে, তারপরে পুলিশ অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে 42খানা এই 42খানা অভিযোগ সম্পর্কেও জানতে পারলো না এই প্রশাসন। দেরিতে হলো, প্রশাসন এখন জানতে পারছে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। কিভাবে? দিবঙ্কর সরকার, বিজেপি মুখপাত্র। দেখুন একটা বিষয় হচ্ছে কি, যে শাহজাহানের বাড়িতে পুলিশ খবর দিয়ে যায়নি। যখন শঙ্করাড্ডির বাড়িতে বনগায় গেছিল, পুলিশ খবর দিয়ে গেছিল। শঙ্করাড্ডির বাড়ি থেকে যখন অ্যারেস্ট করে রাতের বেলা নিয়ে বেরোচ্ছিল 9টার পরে, তখন কিন্তু ওই পুলিশকে জানানো সত্ত্বেও কিন্তু সেই সময় ইডি অফিসারের উপর আক্রমণ হয়েছিল। তার মানে কি, পুলিশকে জানানো আর না জানানো কিন্তু আক্রমণ কিন্তু দু জায়গায় হয়েছিল। আমি এই বিষয়টা উল্লেখ করে নিলাম। দ্বিতীয় একটা কথা যে বলছেন যে আপনি যে শাহজাহানের বিষয়ে বলছেন যে জানানোর পরে, আসলে শাহজাহানের বিষয়টা বিজেপি জানায়নি, যে পার্থবাবু বললেন। আমি কিন্তু এখানে বারবার বলেছি বিজেপি জানায়নি মানে, শাহজাহান আমাদের দলে 3 জন কর্মী, প্রদীপ মণ্ডল, দেবদাস, এখনো দেবদাসের বডি খুঁজে পাওয়া যায়নি। সেই মার্ডার কেসের আসামিদের শাহজাহানের এগেনস্টে শাহজাহান সহ মোট 34 জনকে এই মিনাখা থানায় সরবেরিয়া অঞ্চলের মিনাখা থানায়, সন্দেশখালী থানায় এফআইআর করা হয়েছিল। প্রথম এফআইআরের যে তদন্ত হয়, সেই তদন্তে কিন্তু এই 34 জনের করে তদন্ত করতে গিয়ে পরে দেখা গেল 28 জনের নামকেই শাহজাহান বাদ দিয়ে দিল এই পুলিশ। অর্থাৎ যে পুলিশ শাহজাহানকে গার্ড করে রাখে, সেই পুলিশ শাহজাহানকে অপরাধী করে কি বিচার করবে? আর কটা মাথা আছে ওইখানে লোকের? এই যে নিয়ে নিয়েছে, মন্ডলদের জমি নিয়ে নিয়েছে, আজকে জিজ্ঞেস করে যে মন্ডলদের আপনারা পুলিশে জানেন না কেন? পুলিশে বানানো যে জমি বড় না জান বড়, পুলিশের সেই আস্থাটাই তোমার কানের পথে বন্দুক ধরে রাখবো, তোমার টাকাটা দেবে না মোবাইলটা দেবে। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, জমি বড় না জান বড়। শুনবো একটা ছোট বিজ্ঞাপনী বিরতি, বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম সন্দেশখালী এবং শাহজাহান, সেই সন্দেশখালীতেই আজকে আদালতের থেকে অনুমোদন পেয়ে গিয়েছেন। আগামী 10 তারিখ সেখানে জনসভা করতে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং ঠিক তার আগে আজকে
নারী দিবসে শুভেন্দু অধিকারী একটি টুইট করেছেন, যে টুইটে তার নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলছেন যে দুর্ভাগ্যজনক বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা হওয়া সত্ত্বেও তার কাছে শাহজাহানের মতো লোক আগে, মহিলাদের সম্মান আগে নয়, তিনি রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এমন ঘটনা হতে দিয়েছেন এবং আরও অনেক কিছু বলেছেন। আমি প্রথমত এর উত্তর শুনতে চাইব তৃণমূল মুখপাত্র প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়ের কাছ থেকে। শুভেন্দু অধিকারীর এসব কথা বলার নৈতিক অধিকার সম্ভবত নেই, কারণ তিনি যে দলটায় বিলং করছে তাদের সর্বভারতীয় একটি দল, তারা যে রাজ্যগুলোতে ক্ষমতায় রয়েছে সেই রাজ্যগুলোতে মহিলাদের অবস্থা কি রয়েছে, আজকে মণিপুর কিভাবে জ্বলছে বা মহিলারা কীভাবে অত্যাচারিত হচ্ছে, বা এনসিআরবি রিপোর্ট কি বলছে, মধ্যপ্রদেশ কানপুর, হাতরাস উন্নাও তো সকলের জানা, বিলকিস বানুর ঘটনা সকলের জানা। এ সমস্ত বিষয়কে এড়িয়ে সন্দেশখালীতে নিশ্চিতভাবে যে ঘটনাগুলো ঘটেছে সেটা নিন্দাজনক, তার বিরুদ্ধে ব্যবস্থাপনাও গ্রহণ হচ্ছে। তো স্বাভাবিকভাবে এবং এনসিআরবির রিপোর্টে কলকাতাকে সেফেস্ট সিটি বলা হচ্ছে, বাংলা অনেক বেশি আছে। তো স্বাভাবিকভাবে কথা বলে শুভেন্দু অধিকারী কি প্রমাণ করতে চাইছি জানি না, তো যে রাজনৈতিক তার একটা অবস্থান রয়েছে, সেই অবস্থার প্রেক্ষিতে খানিকটা বাধ্যতামূলক এই সমস্ত টুইট করে বিজেপির উত্তরের আলোয় আসবার চেষ্টা করছে। এনসিআরবি রিপোর্ট, সন্দেশখালীর ঘটনা কি এনসিআরবি রিপোর্ট যারা তৈরি করেছিল তারা কি জানতো? তার মানে কি এরকম সন্দেশখালীর ঘটনা বাংলার প্রতিটা প্রান্তে যে ঘটে চলেছে সেই রিপোর্টগুলো এনসিআরবির কাছে যায় না? যেমন 100 দিনের কাজ জেসিবি দিয়ে হয়, বেশি করে দেখিয়ে পাঠানো হয়, 100 দিনের কাজে প্রথম হয়। গৃহ নির্মাণের জায়গা কেন্দ্রীয় সরকারের প্রকল্প গৃহ নির্মাণ 45 লক্ষ ঘর পশ্চিমবাংলায় খুঁজে পাওয়া যায়, মানে 45 লক্ষ ঘর কোথায়? 75 লক্ষ স্বচ্ছ ভারতের টয়লেটের দিয়েছে, সেই 75 লক্ষ টয়লেট পশ্চিমবাংলায় কোথায় খুঁজে পাওয়া যাবে না, শুধু রিপোর্টে আছে, বাস্তবে নেই। অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকার, আপনি যে কথা বলছেন, একটা তথ্য আপনাকে একটু সরবরাহ করি, আপনার বলতে সুবিধা হবে। এই যে ধরুন ফেক কার্ড, জব কার্ড, ভুয়ো জব কার্ড, এই ভুয়ো জব কার্ড সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি কত তারিখ 5ই ডিসেম্বর 2023 একটি রিপোর্ট প্রকাশ করেছেন সাংসদদের প্রশ্নের উত্তরে। সেখানে কি দেখা যাচ্ছে, ভুয়ো জব কার্ড সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে, পশ্চিমবঙ্গে কম। হ্যাঁ, উত্তরপ্রদেশে বেশি, পশ্চিমবঙ্গে কম। আর পশ্চিমবঙ্গে যে কিছুই নেই, এই যে মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে, মমতা ব্যানার্জি টাকা ঢুকিয়েছে, কি হচ্ছে এলাকায় গ্রামগুলো খোঁজ দিন। আমি যারা বলছি, যারা সামনে আছে টিভিতে বুঝতে পারছে কি হচ্ছে। যারা ফলস জব কার্ড যাদের নামে দেওয়া হয়েছিল তাদের তো ব্যাংকে 12,500 ঢুকে গেছে, আর যে ওই এলাকায় এই জব কার্ড ফলস বানিয়ে দিয়েছিল তৃণমূলের নেতা, সে তাকে এখন বলছে তোর তো টাকা ঢুকেছে ব্যাংকে, টাকাটা দিয়ে যা। টাকা বলছে টাকা নিতে আসলে দেখেছিস তো শাহজাহানের যে অবস্থা তোদের হবে। অনেক জায়গায় টাকা দিতে পারছে, অনেক জায়গায় একটা ফর্ম বিলি করেছিলেন, সেই ফর্মটার বিষয়ে একটু আলোকপাত করবেন। ফর্ম বিলি করেছেন কিসের জন্য, কি ফর্ম বিলি করেছেন বলুন তো? জব কার্ডে যারা আমরা নিজেরা বলেছি, ফর্ম আমরা তো ছিলাম, ফর্ম বিলি করেছে যে এই যে জব কার্ড যারা ফেক হয়েছে, মানুষের নামে ফেক জব কার্ড যারা বের করে, যে কোনোদিন কাজ করেনি তার নামে একটা ফেক জব কার্ড বের করে রেখেছে তৃণমূলের নেতা, শুধুমাত্র কাটমানি খাওয়ার জন্য। আপনি এই জিনিসটাকেই বলতে যদি না দেন যে ফেক জব কার্ড এলাকায় বানিয়ে সাধারণ মানুষকে জব কার্ড দেখিয়ে তাদের কাছ থেকে টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে তৃণমূলের নেতারা। আর আমরা এটাই বলেছিলাম 100 দিনের কাজে স্বচ্ছতা নেই, গৃহ তৈরিতে স্বচ্ছতা নেই, স্বচ্ছ ভারতের টয়লেটে স্বচ্ছতা নেই। 2021 থেকে 2023 আমরা দেখেছি 151টা কেন্দ্রীয় তদন্তকারী দল বিভিন্নভাবে এসেছে। 100 দিনের কাজ, মিড ডে মিল থেকে শুরু করে আবাস যোজনা থেকে তারা বারে বারে জেলায় তারা রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্টের সারবত্তা কী রয়েছে? আজকে যখন একজন মিনিস্টার পার্লামেন্টে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দিতে বলছে উত্তরপ্রদেশে ফেক জব কার্ড, সেখানে টাকা বন্ধ হচ্ছে না, বাংলায় টাকা বন্ধ হচ্ছে, এই দ্বিচারিতা কেন? মানুষ জানতে চাইছে। কোথাও যদি অন্যায় হয়ে থাকে বিচার ব্যবস্থা আছে, আপনাদের সমস্ত কেন্দ্রীয় যে দ্বিচারিতার অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, সে বিষয়ে কি বক্তব্য? উত্তর তো আমি দেবো, তার আগে আমার একটা বক্তব্য আছে এখানে যেটা আপনাকে বলার দরকার। সেটা হচ্ছে এই যে তৃণমূলের মুখপাত্র বলছিলেন না যে নিরাপদ সর্দার কেন বললেন না, তো নিরাপদ সর্দার বলেননি, কে বলল? নিরাপদ সর্দার তো বিধানসভায় বলেছেন, সেটা তো বলা হয়েছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা শাসন করছেন, যারা গভর্নমেন্ট চালান, তাদের কাছে তথ্য থাকবে না। বিরোধী দলের নেতারা, রাজনৈতিক দলের নেতারা বলে দিলে, আমি বলে দিলে তবে তাদের সম্বিত ফিরবে। আপনি যে কোশ্চেন আমায় করেছিলেন যে দ্বিচারিতা,
কিসের দ্বিচারিতা? দ্বিচারিতার থেকে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে দ্বিচারিতা হচ্ছে কি হচ্ছে না সেটা পরের বিষয়। 100 দিনের জব কার্ড ভুয়ো পশ্চিমবঙ্গে আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই বিষয়ে পর্যবেক্ষণ করার দরকার ছিল কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকারও তার আইন মাফিক যা, সেটাই আমি আপনাদের দর্শকদের সামনে তথ্য দিলাম যে পশ্চিমবঙ্গে 1005 আর অন্যদিকে 2,96,000। হ্যাঁ করেনি তো, করেনি তো, তাই তো বলছি, সেটাই তো বলছি। সেন্ট্রাল উত্তরপ্রদেশ তাই তো বলছি, সেন্ট্রাল গভর্নমেন্টের সেইটা বলছি, সেন্ট্রাল গভর্নমেন্টের যা তত্ত্বাবধানে, তো সেন্ট্রাল গভর্নমেন্টের তত্ত্বাবধানে যা ভুয়ো কার্ড পশ্চিমবঙ্গ যেগুলো আছে সেগুলো বাতিল করে যা পদ্ধতি গ্রহণ করা হচ্ছিল গ্রহণ করেননি। আর ওদিকে উত্তরপ্রদেশে এই ভুয়ো কার্ড টাকা পাচ্ছে আর পশ্চিমবঙ্গ পাচ্ছে না, এইটাই আপনি বলতে চাইছেন। কংগ্রেস বলছে 2,96,000 ভুয়ো জব কার্ড থাকলেও উত্তরপ্রদেশ পয়সা পাচ্ছে কেন্দ্রের থেকে, 5,000 ভুয়ো কার্ডে এ রাজ্য পয়সা পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। 5,000 কোথা থেকে বলছেন? না পশ্চিমবঙ্গ বঞ্চিত হচ্ছে, ওই রিপোর্টের ওই দিনে পার্লামেন্টে যেটা না এ ব্যাপারে পশ্চিমবঙ্গ বঞ্চিত হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি 5,263। বাজার কোথায়, কোন রিপোর্ট? এটা পশ্চিমবঙ্গ সরকার পার্লামেন্টে বলেছে 5,200। আপনি একটু কষ্ট করে লোকসভা NIC.in এ যান, সেখানে গিয়ে পেয়ে যাবেন। আমি আপনাকে পিডিএফ পাঠিয়ে দিচ্ছি। আমি আসবো চন্দন ঘোষ চৌধুরীর কাছে। কিভাবে দেখছেন? জব কার্ড বলে পশ্চিমবঙ্গের লোক। না টিভিও হাসছে। না বিজেপি সরকার দ্বিচারিতা করছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তরপ্রদেশ আর পশ্চিমবঙ্গের চন্দন ঘোষ চৌধুরী উত্তর শুনবো। 3টে স্লট হয়ে গেল, তোমার টার্ন আউট আমার এখানে এলো ইনফ্যাক্ট, এবং সেক্ষেত্রে একটু 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 বলুন সংকীর্ণ তো আছে। শুধু বললে তো বলা যাবে না, মুশকিল তো তুমি সময়টা দিলে তবে তো বলবো। প্রশ্নটা হচ্ছে এখানে যে আজকে যে পর্যায়ে দাঁড়িয়ে আছে তাতে যে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি দীর্ঘদিন ধরে কাজ করেছে এখানে, যেসব মানে আমি বলতে চাইছি যেসব সার্ভিলেন্স এজেন্সি, আমাদের এখানে প্রায় 56টা দল এসছে বিভিন্ন সময়, যারা এই তদারক করেছেন ইনভেস্টিগেশনে। প্রত্যেকের রিপোর্টগুলো গেল কোথায় এটা আমরা জানি না, এটা হচ্ছে এক। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে আজকে পশ্চিমবাংলায় দুর্নীতি নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই যে দুর্নীতিটা হচ্ছে, এবং বিভিন্ন ক্ষেত্রে ইন্ডিকেটিভলি আমরা দেখিয়েছি। কিন্তু আমরা বারবার এটাও প্রশ্ন করেছি যে এর পরেও কেন্দ্রীয় সরকার চুপ করে বসে আছেন কেন, এবং কোথায় তাদের অ্যাডজাস্টমেন্ট বা কোথায় তাদের অসুবিধা, এখানে কোনো সন্দেহ নেই। তোমাকে দেখতে হবে। আমি একটা কথা বলতে পারি এখানে যে আজকে ডাবল ইঞ্জিন সরকার এই যে শব্দবন্ধ, এর কারণটা কি? এর কারণটাই প্রমাণিত হচ্ছে যে আমার সরকার ফেডারেল সিস্টেমে যদি রাজ্য এবং কেন্দ্রে থাকে তাহলে সুযোগ সুবিধা আমি পাবো, যেটা উত্তরপ্রদেশে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। টাকাটা স্যাংশন হচ্ছে, অথচ জব কার্ডের সব থেকে বেশি ফেক কার্ড ওখানে। সুতরাং এই বিমাতৃসুলভ আচরণটা ফেডারেল সিস্টেমে আর যাই হোক বিজেপির হাতে সংরক্ষিত নয় বা সুরক্ষিত নয়। আমরা এই আলোচনায় থাকবো। একটা বিজ্ঞাপনী বিরতিতে আমাদের আবারও যেতে হবে। বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে যে আলোচনা চলছিল, বিরোধীদের নিশানায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দুটি জায়গায়। এক হচ্ছে অপরাধের জায়গা থেকে অপরাধীকে আড়াল করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তারা বারংবার শাহজাহানকে যাতে ইডি হেফাজতে বা সিবিআই হেফাজতে না যায় তার জন্য তারা বিভিন্ন আদালতে দৌড়চ্ছে, এবং তার পাশাপাশি বিরোধী দলনেতার পাল্টা অভিযোগ একই সঙ্গে যে আজকে নারী দিবসে তিনি বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বাংলার নারীর সম্মানের থেকে শেখ শাহজাহান বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবং এই দুমুখী বা দোনালা বন্দুকের মতো এই দুটো আক্রমণ নিয়েই তারা কিন্তু আগামী 10ই মার্চ সন্দেশখালীতে জনসভা করবে। ঠিক সেই সময় ভারতীয় জনতা পার্টির শাসিত কেন্দ্রীয় সরকার রাজ্যকে বঞ্চনা করছে, এই দাবি নিয়ে জনগর্জন সভা করছে ব্রিগেডে তৃণমূল কংগ্রেস। এই দুটো ভার্সন রাজ্যবাসী কিভাবে দেখছেন, রাজনৈতিক দলগুলির বা কি মন্তব্য, সেই বিষয়ে কথা বলবো। আমি প্রথমে আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। এটা কি আপনারা মানে মোকাবিলা করার জায়গাটা কি, যে এই যে বলা হচ্ছে এতদিন ধরে সন্দেশখালী উত্তপ্ত, যেখানে প্রশাসন কিছুই জানতো না যে ওখানে এতগুলো কেস হতে পারে, মানে 400টা অভিযোগ জমা পড়তে পারে, যেটাকে কার্যত মান্যতা দিয়ে সরকারকেই জমি ফেরত দেওয়ার কাজটা শুরু করতে হয়েছে, গ্রেপ্তার করতে হয়েছে। এই যে ব্যাপারটা, এটা কি সরকারের ভাবমূর্তির পক্ষে ভালো? মানে দলের মধ্যে যখন দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসের একাধিক ভালো ভালো কর্মসূচি রয়েছে বা ভালো ভালো নেতাও রয়েছেন, তাদের যে ভালো কাজের যে সুফল, সেটা কি এই বাজে নেতাদের জন্য খারাপ হয়ে যাচ্ছে না? দেখুন, মুখ্যমন্ত্রী কালকে বক্তৃতা করতে গিয়েও বলেছে যে হাতের 5 আঙ্গুল সমান হয় না। এটা
যে কোনো পরিস্থিতিতেই এই কথাটার অত্যন্ত একটি মূল্যবান কথা নিশ্চিতভাবে। তো আমাদের পার্টিতে কেউ খারাপ কাজ করছে না এটা বলার অবকাশ নেই। তবে এটুকু বলতে পারি, তৃণমূল কংগ্রেস বেশ কিছু কর্মসূচিকে সামনে রেখে আগামী দিনে জনগর্জন সভা সংগঠিত করছে। তার মূল দুটো বিষয়, যে 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার বাংলার ক্ষেত্রে বঞ্চনা করেছে, আবাস যোজনার ক্ষেত্রে বঞ্চনা করেছে, কেন্দ্রীয় বেশ কিছু প্রকল্পের ক্ষেত্রে বঞ্চনা হয়েছে। এই জায়গাটা যে কেন বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, বাংলাকে 21 সনে তারা জিততে পারেনি বলে তারা বকলমে বাংলার মানুষকে অন্যভাবে বঞ্চিত করবার চেষ্টা করছে। এবং এখান থেকে যারা নির্বাচিত বিজেপির প্রতিনিধি সাংসদ হয়েছেন তারাও দরবার করছে দিল্লিতে গিয়ে বাংলার টাকা আটকে দাও। এই বিষয়টা কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দীর্ঘদিনের লড়াই, একদম লাস্ট 1 ইয়ার ধারাবাহিকভাবে এই ইস্যুর উপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই, আমরা তো সেটা একদম ব্যাখ্যা করেছি যে সন্দেশখালিতে মহিলাদের উপর, একটিমাত্র মহিলার উপরও যে অত্যাচারিত হয় তারা যেই হন না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। এই যে বললেন আপনি ব্যবস্থা নেওয়া হবে, সম্প্রতি ভারতীয় জনতা পার্টির থেকে যোগদান করেছেন মুকুটমণি অধিকারী, তার বিরুদ্ধে এই রাজ্য পুলিশের কাছে অভিযোগ রয়েছে বধূ নির্যাতনের অভিযোগ, তাকে আপনারা কেন দলে নিলেন? দেখুন, অভিযোগ আর তার প্রমাণ বা তার শাস্তি এই দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। অভিযোগ তো এখন যে কোনো বিষয়ে যে কারো বিরুদ্ধে অভিযোগ হতে পারে। 120টা অভিযোগ অর্জুন সিং এর বিরুদ্ধে এই রাজ্য পুলিশ দিয়েছিল, অন্য কেউ দেয়নি। বধূ নির্যাতনটা আমি না হয় মানলাম, সেই তার বধূ তিনি বুঝবেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই রাজ্য পুলিশ এখানে অর্জুন সিং এর বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল। সেটা দেখুন, রাজনীতিতে আমি যে বিষয়গুলো বলতে চাই, কার বিরুদ্ধে কে অভিযোগ করেছে কি বিষয়, সবটাই কিন্তু আইনের প্রক্রিয়ার মাধ্যমে চলছে। যতদিন উনি বিজেপিতে ছিলেন প্রক্রিয়াটার গতি যেমন ছিল, আজকে সেই গতিটা এক আছে বলে আপনি বিশ্বাস করেন? নিশ্চিতভাবে আইন তার ডিউ কোর্সে চলে, এটা নিয়ে কোনো থাকার বিষয় থাকার কথা নয়। তাহলে তো আমরা বিচার ব্যবস্থার উপরেই আস্থা হারাচ্ছি। বেশ, না বিচার ব্যবস্থার উপরে আস্থা হারাচ্ছি, তার সাথেও একটা প্রশাসনিক মেকানিজম কাজ করে, এটাও স্বাভাবিক। যেখানে রাজ্য সরকার পরিষ্কারভাবে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করে বা বিভিন্ন ক্ষেত্রে যে কেসেস অভিমুখ সেটাকে এই ন্যারেটিভটাকে চেঞ্জ করে দেওয়া হয়, এটা খুব স্বাভাবিক। তুমি যে প্রশ্নটা তুললে, পশ্চিমবাংলার যে কোনো স্তরকে তুমি বাদ দাও, তুমি শুধু অর্জুন সিংকে দেখো, যখন পর্দার ওপারে তখন অর্জুন সিংয়ের বিরুদ্ধে কী কী কেসেস এবং কিভাবে তাকে তীব্র আক্রমণের মুখে পড়তে হয়, তিনি যখন পর্দার এপারে তখন সব চেঞ্জ হয়ে যায় এবং রাজনৈতিক বেনিফিটের জন্য তার সব কেসেসগুলো স্লো হয়ে যায়। এই জায়গাগুলোতে আমাদের প্রশ্ন কিন্তু বাস্তব ক্ষেত্রে একটা স্বচ্ছ প্রশাসন যে অভিমুখ বা অবজেক্টিভ তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু নিজেরাই কন্ট্রাডিক্ট করছেন, নিজেরাই বাধা হচ্ছেন। একটি মানুষ যদি তার দলে হয় তাহলে তার জন্য একটি নিয়ম, তিনি যদি অন্য দলের হয় তার জন্য আরেকটি নিয়ম। এই মাঝখানে যে ভূমিকা প্লে করে, মাঝখানের ভূমিকাটা যিনি প্লে করেন বা যাকে দিয়ে করানো হয়, সেটা হচ্ছে পুলিশ বাহিনী, এবং সেটা হচ্ছে ওই উকিল যারা ব্যাটারি অফ লয়ার্স, যারা এই অভিজিৎ গাঙ্গুলির কেসেসগুলো পছন্দ হচ্ছে না বলে এজলাস ঘেরাও করে দিতে পারে। এ তো বাস্তব, এটাই তো বলা হয় প্রেশার ট্যাকটিক। বিজেপির কাছে আসবো, আজকে সন্দেশখালীতে শেখ শাহজাহান প্রধান অভিযুক্ত, তিনি অলরেডি অ্যারেস্ট হয়ে গিয়েছেন। যে সমস্ত জমিগুলো অ্যাকোয়ার করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল, সেই জমিগুলো ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে, বহু মানুষ জমি ফিরে পেয়েছেন। আজকেই আমাদের প্রতিনিধি সন্দেশখালীতে গিয়েছিলেন, অনেক মহিলা এবং পুরুষ তারা বলছেন আমরা যথেষ্ট খুশি শেখ শাহজাহান অ্যারেস্ট হয়ে গিয়েছে এবং আমাদের জমিগুলো ফিরে পাচ্ছে। ফলে সেখানে আজকে তারপরেও বারংবার গিয়ে সেই ইস্যুটাকে জিয়ে রাখার চেষ্টা বিজেপির। শুনুন, মানে অংশুবাবু, আপনাদের এই কথাগুলো শুনে না মনের মধ্যে না কষ্ট হয় যে পেশাগত দায়িত্ব দেখাতে গিয়ে, আর যে মেয়েদেরকে, যে মায়েদেরকে রাত 12টার সময় পিঠে করতে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, যাদের সম্মান গেল, যাদের সতীত্ব গেল, যাদের নারীত্ব গেল, যারা 42টা কেস হওয়া সত্ত্বেও তাদের বিরুদ্ধে তদন্ত করেছে, যে পুলিশগুলো ওখানে ছিল তখন থানায় বলা সত্ত্বেও পুলিশের ব্যবস্থা নেই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না? শুধু শাহজাহান একাগ্রিটি, শাহজাহানকে যারা মদত করেছিল, শাহজাহান যে খাদ্য দপ্তরের টাকাগুলো পাচার করেছিল এখানে, শাহজাহান যে বিদেশ, আমি বলি আপনার প্রশ্ন করছে যে রোহিঙ্গারা শাহজাহানের ওখানে সে বসতি স্থাপন করিয়েছে, যারা দেশ বিরোধী কাজের সাথে যুক্ত, তাহলে তারা কোথায় যাবে? দ্বিতীয় একটা কথা পার্থবাবু বলছিলেন যে বিজেপি টাকা আটকেছে, এখানে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি বিজেপি কোনো টাকা আটকায়নি। আমি দলের মুখপাত্র হিসেবে বলছি, আমরা আটকেছি চুরি, আমরা চুরি আটকেছি, বলেছি সঠিকভাবে হিসেব দাও,
কেন আপনারা দেখেন আপনার চ্যানেলে দেখাইনি, আপনার চ্যানেলে দেখিয়েছে প্রধানকে বেঁধে রেখেছে, গ্রামের লোক গাছে কেন ঘর করে দিবি বলে টাকা নিয়েছি, ঘর করে দিবি টাকা দিবি, টাকা ফেরত দাও, পঞ্চায়েতের মেম্বারকে আটকে রেখেছে, কাউন্সিলরকে আটকে রেখেছে ঘরের টাকা নিয়েছে বলে। এগুলো তো আপনারা দেখিয়েছেন। যেটা বলেছেন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের ব্যাপারে গাফিলতি থাকলে ত্রুটি থাকলে তদন্ত করুক, কিন্তু যারা কাজ করেছে, যাদের ন্যায্য অধিকার আছে টাকা পাওয়ার, সেই টাকাটা কেন তারা পাঠাচ্ছেন না? অথচ উত্তরপ্রদেশের ক্ষেত্রে তারা অন্য একটা ভাবনা থেকে চিন্তা থেকে অ্যাক্ট করছেন। আর আরেকটা কথা আমি বলতে চাইছি, 8 তারিখের আন্তর্জাতিক নারী দিবসের দিন যে এই যে যা বলুন না কেন বিরোধী দল, আমরা যে যাই বলি না কেন, সন্দেশখালিতে গণতন্ত্র পুনরুদ্ধার এবং অন্যায় দুর্নীতি, যারা অন্যায় করেছেন, দুর্নীতি করেছেন, ব্যভিচার করেছেন, নারীদের ওপর শোষণ করেছেন, তার যে সমস্ত সমাধান, সেই সমাধানটা ঘটিয়েছে সন্দেশখালীর গরিব মেহনতি নারীরা। ওই যে মহিষী নারীরা, ওদেরকে আমরা কুর্নিশ জানাই, ওদেরকে আমরা বারে বারে সালাম জানাই যে ওরাই তাদের ন্যায্য অধিকারটাকে তারা লাগু করেছেন, বলবৎ করেছেন। একই সঙ্গে ব্রিগেডের জনসভা থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য, আগামী লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক জমি কতটা পুনরুদ্ধার করতে পারে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে, এবং সন্দেশখালী ইস্যুকে জিয়ে রাখার জন্য ভারতীয় জনতা পার্টির যে জনসভা, বিরোধী দলনেতার যে জনসভা, সেই জায়গা থেকে সন্দেশখালী ইস্যু থেকে ভারতীয় জনতা পার্টি বা কতটা ডিভিডেন্ড পায়, সেদিকে আমাদের নজর থাকবে। আমাদের আজকের আলোচনায় উপস্থিত ছিলেন দীপঙ্কর সরকার, পার্থপ্রতিম রায়, চন্দন ঘোষ চৌধুরী, গৌতম রায়। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।